নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের আমি আরেকটি নতুন টপিকস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে একটু লিখে রেখেছি। সেটি হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উপর ডিপেন্ড করে যত ধরনের টপিকস দেওয়া আছে তোমাদের বইয়ে প্রত্যেকটি টপিকস আজকে আমরা আলোচনা করব। এর আগে নিউটনের গতিসূত্রের প্রথম গতিসূত্র নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখনি তারা দয়া করে পার্ট ওয়ানের ভিডিওটা একটু দেখবা। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি আজকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মধ্যে বিজ্ঞানী নিউটন কি বলেছেন সেই কথাটি আগে আমরা একটু বুঝে নিই, তারপরে এক এক করে আমরা ব্যাখ্যাতে আসবো। ওকে, দেখো, দ্বিতীয় সূত্রের মধ্যে নিউটন যে কথাটি বলেছেন সেটি বলেছেন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তার মানে কোনো বস্তুর ভর আর বেগের যে পরিবর্তনের হারটা, সেই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হবে তার সমানুপাতিক। ওকে, এবং বল যেদিকে প্রযুক্ত করব, বল যেদিকে প্রযুক্ত করা হবে ভরবেগের পরিবর্তনও ঠিক সেই দিকেই ঘটবে। এই কথাটি নিউটন তার দ্বিতীয় গতিসূত্রের মধ্যে বলেছে। এইবার আমরা একটু, আমি লিখে রেখেছি যদিও, এবার একটু আমরা পড়ে নিই। দেখো কি বলেছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও ঠিক সেই দিকেই ঘটে। এই যে কথাটা আমি বললাম, এই কথাটাই কিন্তু নিউটন বলেছেন তার দ্বিতীয় গতিসূত্রের মধ্যে। এখন এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কোন কোন বিষয় জানতে পারি সেটা একটু আগে আমরা জেনে নিই, তারপরে আমরা আসবো মেন টপিক্সের মধ্যে। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যে বিষয়গুলি জানা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম 1 নম্বরে ভর আর বেগ যেহেতু আছে, তার মানে কি ভর বেগের ধারণা, ভরবেগের ধারণা এই একটা জানা যাচ্ছে। 2 নম্বরে আমরা আরো জানতে পারি ভরবেগ গেল, বলের পরিমাণ, কতটা বল, বলের পরিমাণ বা পরিমাপ, কতটা বল প্রয়োগ করা হয়েছে এই নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বলের পরিমাণ। তারপরে আরো জানতে পারি আমরা বলের অভিমুখ, জানতে পারি বলের অভিমুখ, তাই না? বলের অভিমুখ, কারণ বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। তাহলে বলের অভিমুখ সম্বন্ধে আমরা জানতে পারি। 4 নম্বরে আমরা আরো জানতে পারি বলের একক বা একক বল। ওকে, বলের একক অথবা একক বল সম্বন্ধে আমরা জানতে পারি। আরেকটা জানতে পারি সেটা হচ্ছে, হ্যাঁ, বলের নিরপেক্ষ নীতি, বলের নিরপেক্ষ নীতি। ওকে, নিরপেক্ষ নীতি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা 5 ধরনের বিষয় জানতে পারি। সেটা হচ্ছে ভরবেগের ধারণা, বলের পরিমাপ বা পরিমাণ, বলের অভিমুখ, বলের একক এবং বলের নিরপেক্ষ নীতি সম্বন্ধে আমরা জানতে পারি। এখন ভরবেগের যে ধারণা আছে সেই ভরবেগের ধারণাটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। ভরবেগ, এই যে কথাটা, তাই না, ভর আর বেগ, এই ভরবেগ কথাটা একটু আমরা আগে এক্সপ্লেইন করি। ভর বেগ, ভরবেগ তার মানে কি, ভর গুণ বেগ, তাই না? এই দুটোকে অ্যাকচুয়ালি কিন্তু বোঝানো হয়। তার মানে ভরবেগ কাকে বলে, ভরবেগ কাকে বলে এই বিষয়টা আগে আমরা একটু জানি।
ভর ও বেগের, এবার তোমরা সংজ্ঞাটা আগে লিখে নিই। হ্যাঁ, ভর ও বেগের সমন্বয়, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তু যে পরিমাণ গতির অধিকারী হয়, তাকে বলা হয় ভর বেগ। ক্লিয়ার? তার মানে ভরবেগ হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তু যে পরিমাণ গতির অধিকারী লাভ করে বা অধিকারী হয় তাকে বলা হয় ওই বস্তুর ভরবেগ। এবার ভরবেগকে ভর আর বেগের এই দুটো গুণফলের আকারে লেখা হয়, যেটা আমি প্রথমে একটু দেখালাম। ভরবেগ মানে ভর গুণ বেগ। ওকে, এবার ভর আর বেগ এটা অ্যাকচুয়ালি কোন ধরনের রাশি? যেহেতু ভরবেগের একটি নির্দিষ্ট মান এবং দিক বা অভিমুখ, তাই না, দুটোই আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভর একটি ভেক্টর রাশি। তার মানে ভর একটি ভেক্টর রাশি, তাই না? কারণ সরি, এখানে ভর বেগ হবে, অ্যাকচুয়ালি ভর কথাটা না, ভর বেগ, এটা হচ্ছে ভর বেগ হবে, ভরবেগ একটি ভেক্টর রাশি। কারণ কি? কারণ ভরবেগের একটি নির্দিষ্ট মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে, এই কারণে ভরবেগ একটি ভেক্টর রাশি। এইবার ভরবেগের আমরা যদি এখান থেকে একটা মাত্রা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি এসে দাঁড়াচ্ছে ভরবেগের মাত্রা? দেখো, আমরা কি জানি যে ভর বেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, তাই না? এবার ভরের মাত্রা কি জানি, আরেকটা লাইন আমরা এখানে করি, ভর ইন্টু বেগ। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, ওকে, সরণ বাই সময়। এখন এখান থেকে ভরের মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম, ইন্টু সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। এখন এটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে সরাসরি কি দাঁড়াচ্ছে? এম আর এল এই দুটো গুণ হিসাবে থাকবে, আর টি যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে টি ইনভার্স হয়ে যাবে -1, তার মানে টির পাওয়ার -1। তার মানে ভরবেগের যে মাত্রা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাত্রা, তার মানে ভরবেগের মাত্রা হচ্ছে ml টির পাওয়ার -1। আমরা এখান থেকে ভরবেগ জানলাম, ভরবেগ কোন রাশি? ভেক্টর রাশি। ভরবেগের মাত্রা সম্বন্ধে জানলাম। এইবার ভর আর বেগের আমরা একটু একক নিয়ে আলোচনা করি। দেখো, সিজিএস পদ্ধতিতে যদি আমরা একটু যাই, ভরবেগ সমান সমান আমরা কি জানি? ভর ইন্টু বেগ। যেহেতু ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, তাই না? ভর বেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, এটা যেহেতু আমরা জানি, সেহেতু এর এককটা কি হবে? ভরের একক কি? সিজিএস পদ্ধতি অনুযায়ী যদি আমরা চলি, তাহলে ভরের একক হচ্ছে গ্রাম। ওকে, এটা যদি আমরা একটু সিজিএস এ আলোচনা করি, দেখো সিজিএস পদ্ধতি অনুযায়ী যদি আমরা চলি, তাহলে ভরের একক হচ্ছে গ্রাম, কিন্তু বেগের সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার বা সেমি পার সেকেন্ড, তাই না? সেমি পার সেকেন্ড। তার মানে এটা আমাদের দাঁড়াচ্ছে গ্রাম সেমি অবলিক সেকেন্ড। ওকে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এবার যদি আমরা এসআই পদ্ধতি নিয়ে এবার একটু আলোচনা করি,
এসআই পদ্ধতিতে। দেখো, এসআই পদ্ধতিতে আমরা এবার করি। ভরের একক কি? এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের কিগ্রাম মানে কেজি বা কিলোগ্রাম, কিগ্রাম মানে কিলোগ্রাম বা কেজি, ইন্টু বেগ, বেগের এসআই একক হচ্ছে মিটার অবলিক সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি কিলোগ্রাম মিটার অবলিক সেকেন্ড, কিলোগ্রাম মিটার অবলিক সেকেন্ড। আশা করি তোমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং কি কি জানা যায় তার থেকে যে ভরবেগের যে ধারণা, সেই ভরবেগ, ভরবেগ কোন রাশি, ভরবেগের মাত্রা, ভরবেগের সিজিএস এবং এসআই একক, কোনো রকম সমস্যা নেই। ক্লিয়ার? এবার আসবো আমরা নিউটন দ্বিতীয় গতিসূত্র থেকে বলের যে পরিমাণ, কতটা বল প্রয়োগ করা হয়, সেটা কিভাবে নির্ণয় করা যায়, সেই ব্যাখ্যাটাতে এবার আমি আসবো। তাহলে এটা একটু ক্লিয়ার করো তোমরা, এটা আমি একটু মুছবো। ওকে, এই বিষয়টা একটু আমি মুছে দিই, কারণ ক্লিয়ার তোমাদের সবার। এবারে একটু মুছি। দেখো, আমি এটা একটু মুছে দিই। আমরা তো প্রত্যেকটি বিষয় জানতে পারলাম যে এখান থেকে বলের পরিমাণ, বলের অভিমুখ, বলের একক, বলের নিরপেক্ষ নীতি প্রত্যেকটাই আমরা জানি। তাহলে একটু মুছে দিই, হ্যাঁ, কারণ জায়গার একটু দরকার আছে, সেহেতু একটু মুছতে হবে। দেখো, আমরা বলের পরিমাণ বা পরিমাপ নিয়ে একটু আলোচনা করবো এবার। ওকে, দেখো কিভাবে বল পরিমাপ করা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। চলো, পুরো ক্লিয়ার হয়ে গেল। এখন এবার আমরা রিল্যাক্সে ব্যাখ্যাগুলো একটু এক্সপ্লেইন করি। প্রথমে কি আসবে আমাদের, বলের পরিমাণ, তাই তো? বলের পরিমাপ, এই বলের পরিমাপটা নিয়ে এবার একটু আমরা আলোচনা করি। মনে করি, ওকে, কি মনে করি এবার আমাদের একটু বুঝতে হবে এখান থেকে। ধরি বা মনে করি এম ভরের কোনো বস্তু কণা, এম ভরের, আচ্ছা, এম ভরের কোনো বস্তু কণার প্রাথমিক, ওকে, প্রাথমিক বেগ ইউ। মনে করি এম ভরের কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে ওই বস্তুর উপর, টি সময় পরে ওই বস্তুর উপর পি পরিমাণ বল প্রয়োগ করে বা প্রয়োগ করার ফলে গতিবেগ বৃদ্ধি পেয়ে, গতিবেগ বৃদ্ধি পেয়ে যদি অন্তিম বেগ ভি হয়। কি বললাম? মনে করি এম ভরের কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে ওই বস্তুর উপর পি পরিমাণ বল প্রয়োগ করার ফলে, ওকে, করার ফলে গতিবেগ বৃদ্ধি পেয়ে যদি অন্তিম বেগ ভি হয়, তাহলে
ওই বস্তুর, তাহলে ওই বস্তুর প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ, ওই বস্তুর প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু কত? ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে প্রাথমিক ভরবেগ মানে প্রাথমিক বেগ ইন্টু ভর হচ্ছে এম ধরা হয়েছে, ইকুয়াল টু এটা কিন্তু এম ইউ হলো, মানে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ হয়ে গেল এত। এবার অন্তিম ভরবেগ কত? অন্তিম ভরবেগ ইকুয়াল টু, অন্তিম মানে হচ্ছে ভর মানে এম এবং অন্তিম বেগ মানে হচ্ছে ভি। তার মানে এটা যদি আমরা গুণ করি ভি এম বা এম ভি, তাহলে প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ আমরা পেয়ে গেছি। এখন ভরবেগ বৃদ্ধি কতটা পেল? ভরবেগ বৃদ্ধিটা আমরা বের করব অন্তিম থেকে প্রাথমিকটা যখন আমরা বাদ দিই তখন আমরা পাই ভরবেগের বৃদ্ধি, তার মানে ভরবেগ বৃদ্ধি। অতএব ভরবেগ ভরবেগ বৃদ্ধি সমান সমান ভি এম মাইনাস ইউএম বা এম ইউ। এখন এই দুটোর মধ্যে যদি আমরা এমটা কমন নিয়ে নিই তাহলে থাকে কি ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, ওকে, ভি মাইনাস ইউ। এটা হচ্ছে আমাদের ভরবেগ কতটা বৃদ্ধি পেল। এখন টি সময় পরে ভরবেগের পরিবর্তন কত? অতএব টি সময় পরে ভরবেগের পরিবর্তন, টি সময় বেগে পরে ভরবেগের পরিবর্তন কত হবে? ভরবেগের পরিবর্তন মানে আমাদের বেগের যে পরিবর্তন, মানে ভরবেগ বৃদ্ধি, অ্যাকচুয়ালি বৃদ্ধিটাই হচ্ছে আমাদের যেটা পরিবর্তন। তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, যেহেতু টি সময় পরে এসেছে। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি এম ইন্টু ব্র্যাকেটে যদি আমরা ভিটাকে রাখি ভি মাইনাস ইউ বাই টি, এইভাবে রাখতে পারি না? এখন অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, তার মানে বেগ বৃদ্ধির হারকে তোমরা সকলেই জানো যে বলা হয় ত্বরণ। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি যে এম ইন্টু ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করা হয়। সো এই যে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এফ, এফ মিনস ত্বরণ, কারণ ত্বরণ সমান সমান হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে এই জায়গাতে আমরা এফটা লিখতে পারি। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি শিখলাম বা আমরা কি জানলাম? আমরা জানি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত যে বল তার সমানুপাতিক। তার মানে কি প্রযুক্ত বল, যেহেতু এই যে আমরা লিখে দিয়েছি যে প্রযুক্ত বল যদি পি পরিমাণ বল প্রয়োগ করা হয়, তার মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা সরাসরি লিখতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা লিখতে পারি, তাই না? লিখতে পারি কি? লিখতে পারি সরাসরি আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল পি সমান সমান ভর ইন্টু কি হবে? ত্বরণ মানে হচ্ছে এফ। এটাই তো, এই ত্বরণটাই কিন্তু অ্যাকচুয়ালি এই যে যেটা বেগের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা এখন সরাসরি লিখতে পারি যে পি ইকুয়াল টু এম এফ, এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে বলের পরিমাণ, বল কিভাবে অ্যাকচুয়ালি বের করা হয়, সেই বলের পরিমাণের সমীকরণ পি সমান সমান এম এফ। বোঝা গেল? এখন এই পি সমান সমান এম এফ থেকে আমরা আরেকটু বিষয় এখানে জানবো। মনে করো
এটা আমরা যদি ডট ডট দিয়ে অ্যাকচুয়ালি এটা ১ নাম্বার একটু সমীকরণে যদি আমরা রাখি, ওকে? ১ নং সমীকরণে যদি আমরা রাখলাম। এখন মনে করো যে M1 এবং M2, M1 আমি সাপোজ আর ভাষাতে লিখছি না, আমি সরাসরি করব, হ্যাঁ? দেখো M1 ও M2 এই দুটো ভরের কোনো বস্তু কণার ওপরে একই বল যদি P প্রযুক্ত করা হয়, M1 এবং M2 ভরের বস্তুর উপরে একই পরিমাণ বল, মানে M ভরের এবং M2 ভরের দুটোর ক্ষেত্রেই একই পরিমাণ বল যদি P প্রযুক্ত করার ফলে বা P প্রয়োগ করার ফলে এই বস্তু দুটিতে ত্বরণ যথাক্রমে, ত্বরণ যদি আমাদের ত্বরণ হয়, ত্বরণ যথাক্রমে যদি একটা F1 ও F2 হয়, ওকে? F1 আর F2 যদি হয়ে যায়, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা P ইকুয়াল টু কত পাই? দেখো P ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে M1 ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে F1, এটা ডট 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 দিয়ে যদি আমরা 2 নং সমীকরণে রাখি। আরেকটার ক্ষেত্রে P ইকুয়াল টু একটা M2 আর একটা F2 পাবো, এটা ডট 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 দিয়ে 3 নাম্বারে যদি আমরা রাখি, পেলাম। তার মানে আমরা এখানে P সমান সমান M1 ইন্টু F1, এটা ডট ডট দিয়ে 2 নাম্বার, আর একটা পেলাম আমরা 3 নাম্বার। যেহেতু দুটো বস্তুর উপরই, দুটোই এম ভরের বস্তুর উপরে আমাদের সেম পরিমাণ ফোর্স বা বল প্রয়োগ করা হয়েছে, সেহেতু আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি না দুটো সমীকরণ যদি আমরা একটু সমান করে দিই, যদি আমরা একটু সমান করি তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে যে M1 F1 ইকুয়াল টু M2 F2 হিসাবে দাঁড়াচ্ছে। এখন F1 এর নিচে যদি আমরা M2টাকে নিয়ে আসি আর F2 বাই তার নিচে যদি আমরা M1 নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটছে? এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি সমীকরণ, এই সমীকরণটা তোমাদের দরকার পড়বে, এই সমীকরণটা একটু দরকার পড়বে। F1 বাই M1 M2 ইকুয়াল টু F2 বাই M1। এখন এই দুটো অনুপাত, এই দুটো অনুপাতকে যদি আমরা সরাসরি এইভাবে লিখি, একটা হচ্ছে F আর একটা যদি M এ লিখি, তখন দেখা যাবে যে এই অনুপাত থেকে অ্যাকচুয়ালি F যে ত্বরণ, এই ত্বরণটা অ্যাকচুয়ালি F হচ্ছে ত্বরণ, এই ত্বরণটা বস্তুর ভরের সাথে ব্যস্তানুপাতে আছে, বস্তুর যে ভর সেই ভরের সাথে হচ্ছে ব্যস্তানুপাতে রয়েছে। তার মানে কোনো বস্তুতে বা কোনো বস্তুর ভর যতটা বেশি হবে ওই বস্তুর ত্বরণ ততটা কমবে। এবার বস্তুর ত্বরণ যতটা কমবে সেই বস্তুর বেগের পরিবর্তন করাতে ততটা কষ্ট সাধ্যকর হয়। এবার বেগের পরিবর্তন করাতে যতটা কষ্ট সাধ্যকর হয়ে থাকবে কোনো বস্তুর ক্ষেত্রে, সেই বস্তুর জাড্য ধর্ম ততটা বেশি হয়। তার মানে যার গতিবেগের পরিবর্তন করাতে বেশি কষ্ট সাধ্যকর সেই বস্তুর জাড্য ধর্ম তত বেশি হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা সরাসরি একটা কথা বলতে পারি, বস্তুর জাড্য যে ধর্ম, বস্তুর যে ভর, সেই ভরের উপর কিন্তু নির্ভর করে, তাই না? বস্তুর জাড্য ধর্ম বস্তুর যে ভর আছে সেই ভরের উপর কিন্তু নির্ভর করবে। কারণ ভর বেড়ে গেলে আমাদের ত্বরণ কমে যাবে, এবার ত্বরণ কমে গেলে বস্তুর বেগের পরিবর্তন করাতে তত কষ্ট হবে। এবার বেগের পরিবর্তন করাতে যতটা কষ্ট হবে সেই বস্তুতে জাড্যের পরিমাণ বেশি থাকে, ওকে? সেই বস্তুর জাড্যের পরিমাণ বেশি থাকে। তার মানে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে কোনো বস্তুর ভরই হচ্ছে ওই বস্তুর জাড্য ধর্মের মেন কারণ। বোঝা গেল? তাহলে যে এই হচ্ছে তোমাদের বলের পরিমাণ, এই যে বলের পরিমাণ সম্বন্ধে যে ব্যাখ্যা। এবার লাস্ট আরেকটি টপিকস আমরা এখানে আলোচনা করব, সেটি হলো একক বল কাকে বলে। একক বল নিয়ে আলোচনা করব। তাহলে এই বিষয়টা আগে একটু আমরা মুছে দিই, সম্পূর্ণ আগে মুছবো, তারপরে আমরা একক বল নিয়ে আলোচনা করব। এইবার আসি আমরা হচ্ছে একক বল, একক বল নিয়ে আলোচনা করব। একক বল, দেখো একক বল কি বা একক বল কাকে বলে? যে বল একক ভরের, যে বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে একক বল। তার মানে যে বল, যে
বল একক ভরের কোনো যে বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে ওই বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করে, ওই বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করে, তাকে বলা হয় একক বল। ওকে, একক বল তার মানে যে বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে ওই বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয়েছে একক বল। বোঝা গেল? একক বল দু ধরনের হয়। একক বল দু ধরনের হয়। একক বল দু ধরনের হয়। যেমন এক নম্বরে অ্যাবসোলিউট ইউনিট যেটার নাম হচ্ছে পরম একক, এবং দুই নাম্বার হচ্ছে গ্রাভিটেশন ইউনিটস মানে হচ্ছে অভিকর্ষীয় একক। ওকে, মানে বলের একক দু ধরনের, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে গ্র্যাভিটেশন একক, মানে অভিকর্ষীয় একক। এখন পরম একক, বলের যে পরম একক দু ধরনের হয়। বলের পরম একক হচ্ছে দু ধরনের। বলের পরম একক আবার দু ধরনের হয়। যেমন এক নম্বর হচ্ছে ডাইন, সিজিএস পদ্ধতিতে এটা হচ্ছে ডাইন। ওকে, সিজিএস পদ্ধতিতে ডাইন। আর একটা দু নম্বরে এসআই পদ্ধতিতে বলা হয় নিউটন, ওকে, ডাইন আর নিউটন। এখন ডাইন আর নিউটন সম্বন্ধে আমাদের একটু বিষয় বুঝতে হবে। বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতি হচ্ছে নিউটন। ওকে, এখন বল যেহেতু দেখো, বল আমরা কি জানি, বল ইকুয়াল টু বস্তুর ভর ইনটু ত্বরণ, তাহলে সেক্ষেত্রে আমাদের সিজিএস পদ্ধতিতে যদি এককটা লিখি সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম, ভরের একক গ্রাম, আর ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার। ওকে, আর এসআই পদ্ধতিতে আমাদের বলের একক কিন্তু এটি কিন্তু গ্রাম সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার, এটি কিন্তু অ্যাকচুয়ালি ডাইন, এটা হচ্ছে ডাইন। আর এসআই যদি আমরা করি কিলোগ্রাম বা কেজি মিটার অবলিক সেকেন্ড স্কয়ার, কিলোগ্রাম মিটার অবলিক সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে আমাদের নিউটন। ওকে, এখন এখান থেকে এখন আমরা ডাইন আর নিউটন যে কথাটা আছে, আমরা এক ডাইন বল কাকে বলে আর এক নিউটন বল কাকে বলে, এখান থেকে এখন আমরা একটু প্রপারলি সংজ্ঞা লিখব। দেখো, এক ডাইন বল ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি কি, তার মানে যে বল 1 গ্রাম, ওকে, 1 গ্রাম, যেহেতু ডাইনে আছে সেহেতু আমাদের গ্রাম নিতে হবে। 1 গ্রাম, যে বল 1 গ্রাম কোনো বস্তুর উপর ক্রিয়া করে
যে বল 1 গ্রাম কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কোয়ার, বোঝা গেল? সেমিয়ার সেকেন্ড স্কোয়ার আছে, তার মানে 1 গ্রাম কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় এক ডাইন বল। ওকে, তাকে বলা হচ্ছে এক ডাইন বল। এই বলের এককটা লেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে সংজ্ঞাটা লিখবো সেই সংজ্ঞার জন্য আমাদের এই কথা দুটো অ্যাকচুয়ালি লেখা। তার মানে যে বল 1 গ্রাম কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় এক ডাইন বল। সেম ভাবে যদি 1 নিউটন বলা হয় তাহলে কিভাবে লিখতে হবে? সেম ভাষাটা থাকবে, শুধু আসবে যে বল 1 গ্রামের জায়গায় কিলোগ্রাম, মানে 1 কেজি কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 থাকবে শুধু সেন্টিমিটার জায়গায় আসবে মিটার। 1 মিটার অবলিক সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 নিউটন বল। বোঝা গেল? তাহলে ডাইন আর নিউটন কি? এখন মোস্ট ইম্পর্টেন্স আরেকটি থিওরি আছে তোমাদের, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে দেয় যে নিউটন এবং ডাইনের মধ্যে কি সম্পর্ক, নিউটন ও ডাইনের মধ্যে অ্যাকচুয়ালি কি রিলেশন আছে। নিউটন মানে 1 নিউটন, 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন, এই কোশ্চেনটা আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো নিউটন আর ডাইনের যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। 1 নিউটন ইকুয়াল টু কি জানি আমরা? 1 নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে আমাদের এই যে কিলোগ্রাম, কিগ্রা, মিটার, তাই না, অবলিক সেকেন্ড স্কয়ার। কিগ্রা অবলিক সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে 1 নিউটনের হিসাব। এবার 1 কিগ্রা মানে কত? 1000 গ্রাম। 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। ওকে, ইন্টু 1 মিটার মানে হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার, তাই না? এটাই তো। এখন এখান থেকে যদি আমরা করি 10 এর পাওয়ার 3, 3টা শূন্য মানে 10 এর পাওয়ার 3, ইন্টু 100 মানে 10 এর পাওয়ার 2, বোঝা গেল? ইকুয়াল টু 10 এর পাওয়ার আমাদের কত হচ্ছে? 3 আর 2 5। তার মানে কি 1 নিউটন ইকুয়াল টু আমাদের 10 টু দি পাওয়ার 5 DYANE ডাইন। কারণ গ্রাম আর সেন্টিমিটার সবসময় কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের ছিল কি সেকেন্ড স্কয়ার ছিল, তাই না? এটা সেকেন্ড স্কয়ার ছিল, এটা হচ্ছে আমাদের ডাইন। বোঝা গেল? তাহলে 1 নিউটন সমান সমান আমরা জানি 1 কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটারে হচ্ছে আমাদের 1 মিটার। এবার 1000 মানে 10 এর পাওয়ার 3 আর 100 মানে 10 এর পাওয়ার 2। এবার দুটো সেম আছে, যখন আমরা করব 10 এর পাওয়ার যোগ হয়ে যায় 3 আর 2 5। তার মানে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই হচ্ছে তোমাদের নিউটন এবং ডাইনের মধ্যে যে রিলেশন। যদি তোমাদের 1 মার্কের থাকে যে 1 নিউটন ইকুয়াল টু কত, তাহলে সরাসরি তোমরা লিখে দেবে যে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, আর যদি 2 মার্কে থাকে তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে, এতটুকু ব্যাখ্যা দিতে হবে, এইভাবে এসে এতটুকু দিতে হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে টপিকস ছিল, প্রত্যেকটি বিষয় কিন্তু আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করলাম। তাহলে এই বেসিকগুলি তোমরা একটু ক্লিয়ার করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ওকে, তাহলে আজকের মতো এখানেই